হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে ইংলিশ উইথ তৌরিদ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে ট্যাগ কোয়েশ্চেন্স এর উপরে পার্ট 3 নিয়ে হাজির হয়েছি। এর আগে পার্ট 1 এবং পার্ট 2 আপলোড করেছিলাম। পার্ট 1 এ ট্যাগ কোয়েশ্চেন্স এর উপরে বেসিক যে রুলস গুলো সেগুলো তোমাদের সাথে ডিসকাস করেছিলাম এবং তোমরা দেখেছিলে যে আসলে ট্যাগ কোয়েশ্চেন্স কত ইজি একটি আইটেম। এরপরে পার্ট 2 তে আমরা ব্যতিক্রমধর্মী কিছু সাবজেক্টস তোমাদেরকে দেখিয়েছিলাম এবং তারপরে আমরা কনফিউজিং যে সিচুয়েশনস গুলো সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। তার মধ্যে 3টি রুল আমরা পার্ট 2 তে দেখেছি। যারা পার্ট 2 মিস করে ফেলেছো তাদেরকে বলবো যে তোমরা অবশ্যই পার্ট 3 দেখার আগে পার্ট 2 দেখে আসতে পারো, অথবা পার্ট 3 দেখেও তোমরা পার্ট 2 দেখতে পারো। পার্ট 2 তে আমি নিড এবং ডেয়ার কখন হেল্পিং ভার্ব আর কখন মূল ভার্ব সেটি আলোচনা করেছিলাম। এছাড়া হ্যাভ ভার্ব গুলো অর্থাৎ হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড কখন হেল্পিং বা যদি মেইন ভার্ব হিসেবে বসে তখন আসলে সেগুলোকে হেল্পিং ভার্ব ধরেও সলভ করা যাবে কিনা সেটি দেখিয়েছিলাম। এবং কিছু ভার্বস রয়েছে যেগুলো 3টি ফর্ম একই, যেমন কাট কাট কাট, পুট পুট পুট। তো এই ভার্বগুলো যদি পরীক্ষায় এসে যায় তাহলে আমরা কিভাবে বুঝবো যে সেটি প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম সেটি দেখিয়েছিলাম। তো আজকের ভিডিওতেও আমরা কনফিউজিং আরো কিছু সিচুয়েশনস দেখব, 3টি বা 4টি এরকম। এবং ট্যাগ কোয়েশ্চেন্স এর উপরে যত কনফিউজিং সিচুয়েশনস রয়েছে আমরা আমার ভিডিও সিরিজের মাধ্যমে সেগুলো দেখতে থাকবো। আশা করি ভিডিও সিরিজটি শেষ করলে তোমরা টেস্ট পেপার সলভ করতে গিয়ে কোথাও কোনো প্রশ্নে আটকে যাবে না, অর্থাৎ সবগুলো রুলস তোমাদের কাছে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম যে রুলটি আমরা আলোচনা করব সেটিকে নাম দিয়েছি এভাবে, ভার্বের রূপ বদল। অর্থাৎ কখনো কখনো যেই সেন্টেন্সটি থাকবে সেখানে যে হেল্পিং ভার্বস গুলো থাকবে সেগুলো কিন্তু উত্তরের মধ্যে নাও থাকতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন নিচের বাক্যগুলো একটু লক্ষ্য করো। প্রথম যে বাক্যটি তোমরা দেখতে পাচ্ছ, এভরিবডি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, এই বাক্যটি এখানে হেল্পিং ভার্ব কিন্তু ছিল ওয়াজ। তাহলে আমরা এর আগে একটি রুল পড়েছি যে যেই হেল্পিং ভার্বটি বাক্যের মধ্যে দেয়া থাকবে সেটি আমাদের উত্তরে আসবে। কিন্তু আমরা দেখলাম যে আমি যখন উত্তর লিখেছি ওয়াজটি কিন্তু ওয়্যার হয়ে গিয়েছে। তাহলে প্রশ্ন এসে যায় যে আসলে ওয়াজ কেন এখানে ওয়্যার হয়ে গেল। মূলত আমরা যখন পার্ট 2 তে ব্যতিক্রমধর্মী কিছু সাবজেক্টস দেখলাম সেখানে আমরা দেখেছি যে এভরিবডি, এরপরে এনিওয়ান, এভরিওয়ান, নোবডি, নান, এই টাইপের ওয়ার্ডগুলো যদি এসে যায় সাবজেক্ট হিসেবে তাহলে ট্যাগের সাবজেক্ট হিসেবে আমাদেরকে দে ব্যবহার করতে হবে। তো ইংরেজিতে একটি নিয়ম রয়েছে, মনে রাখবে, যে যেই সেন্টেন্সটি দেয়া থাকবে তার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তার সাথে সিঙ্গুলার ভার্বস ইউজ করতে হয়, আর যদি সাবজেক্টটি প্লুরাল হয় তাহলে তার সাথে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হয়। তো দে যে প্লুরাল এটি আমরা সবাই জানি। এছাড়াও খেয়াল করো, এরপরে যদি উই এসে যায়, যেমন এখানে নান অফ আস সাপোর্টস হিম, তাহলে এই সেন্টেন্সটি লক্ষ্য করো, এখানে কিন্তু সাপোর্টস অর্থাৎ ভার্বের সাথে এস ছিল, এস থাকাতে তাহলে ডাজ আসার কথা, কিন্তু ডাজ নিয়ে আসলে উত্তরটি ভুল হয়ে যাবে, কারণ নান থাকার কারণে। নান অফ আস আমরা পড়েছি সাবজেক্টগুলো যদি অফ আস এরকম হয়, অল অফ আস, নান অফ আস, তাহলে আমাদের ট্যাগের সাবজেক্ট হবে উই। তো উই প্লুরাল যেহেতু এর সাথে প্লুরাল ভার্ব নিতে হবে। এখন ডু আর ডাজের মধ্যে আমরা ডু কে প্লুরাল ভার্ব হিসেবে ধরে নিব, তাই যদিও ভার্বের সাথে এখানে এস ছিল কিন্তু আমরা যখন সাবজেক্ট উই হয়ে গিয়েছে তখন আমরা আর ডাজ ইউজ করতে পারবো না, আমাদেরকে অবশ্যই ডু ইউজ করতে হবে। তো মূলত এই সিচুয়েশনটি সব রুলের বেলায় তৈরি হবে না, এটি শুধুমাত্র এই যখন এই সাবজেক্টগুলো আসবে, ব্যতিক্রম রুলে যে সাবজেক্টগুলো আমরা পড়লাম, এভরিবডি, এনিবডি, নোবডি, সামবডি, নান, নো ওয়ান, এভরিওয়ান, এই রুলটা যখন আসবে তখনই শুধুমাত্র এই সিচুয়েশনটা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এভরিবডি, এনিওয়ান, নান এই শব্দগুলোকে ইংরেজিতে সিঙ্গুলার হিসেবে ধরে নেওয়া হয়, তাই এর সাথে যখন সেন্টেন্সটি পরীক্ষায় এসে যায় তখন ভার্বগুলো সিঙ্গুলার থাকে, কিন্তু এর বদলে ট্যাগে আবার যখন প্লুরাল সাবজেক্ট নিতে হয়, দে নিতে হয়, তখন ভার্বটি প্লুরাল করে দিতে হয়। তো আমরা একটা নোট নিতে পারি, সেটি হচ্ছে যে তাহলে প্লুরাল ভার্বগুলো যেমন উই বা দে যদি এসে যায় তাহলে এর সাথে প্লুরাল ভার্ব আসলে কোনগুলো বসবে। এর সাথে মনে রাখবে যে ইজ আর আর এর মধ্যে এর সাথে সবসময় আর বসবে, কারণ আর কে আমরা প্লুরাল ভার্ব হিসেবে ধরে নেই। ওয়াজ আর ওয়্যার এর মধ্যে এর সাথে সবসময় ওয়্যার বসবে। হ্যাভ আর হ্যাজ এর মধ্যে এর সাথে সবসময় হ্যাভ বসবে। অনেকেই সিঙ্গুলার ভার্ব প্লুরাল ভার্বগুলো ভুলে যাও, সেক্ষেত্রে আমি মনে রাখার একটি সূত্র বলছি,
যে প্রত্যেকটি জোড়ার মধ্যে যেই ভার্বগুলো আকারে একটু বড় সেই ভার্বগুলো হচ্ছে প্লুরাল। যেমন ইজ আর আর এর মধ্যে আর হচ্ছে বড়, তাহলে আর হচ্ছে প্লুরাল। ওয়াজ আর ওয়্যার এর মধ্যে ওয়্যার হচ্ছে বড়, তাহলে ওয়্যার হচ্ছে প্লুরাল। হ্যাভ আর হ্যাজ এর মধ্যে হ্যাভ হচ্ছে বড়, তাহলে হ্যাভ হচ্ছে প্লুরাল, তাহলে বড়টা প্লুরাল। আশা করি আর তোমাদের ভুল হবে না। এরপরে আরেকটি ব্যাপার, যে জায়গায় রুলটি একটু ব্রেক করবে সেটা হচ্ছে ডু আর ডাজ এর মধ্যে ডাজ বড়, তাহলে ডাজ প্লুরাল হওয়ার কথা ছিল, কিন্তু না, আমরা জানি যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস হয়, অর্থাৎ ডাজ হচ্ছে সিঙ্গুলার, তাহলে ডু হচ্ছে প্লুরাল। তাহলে আমাদের মনে রাখতে হবে যে যখন আমাদের সাবজেক্ট হিসেবে উই বা দে এসে যাবে তখন সেন্টেন্সে ইজ থাকলেও আমাদের উত্তরে আর লিখতে হবে, সেন্টেন্সে ওয়াজ থাকলেও আমাদেরকে ওয়্যার লিখতে হবে, সেন্টেন্সে হ্যাজ থাকলেও আমাদেরকে হ্যাভ লিখতে হবে, সেন্টেন্সে ডু থাকলেও আমাদেরকে, সেন্টেন্সে ভার্বের সাথে এস থাকলেও আমাদেরকে ডু ইউজ করতে হবে, ডাজ ইউজ করা যাবে না। এবার আমরা আবারও এক্সাম্পল গুলো দেখি। নোবডি হ্যাজ অ্যাক্সেস টু হিয়ার, এই বাক্যটি নোবডি হ্যাজ অ্যাক্সেস টু হিয়ার, তাহলে এখানে হ্যাজ ছিল, কিন্তু আমরা যখন উত্তর লিখেছি যেহেতু নোবডি এর জন্য আমরা দে নিয়েছি, তাহলে আমরা দে এর সাথে, দে আমরা জানি যে প্লুরাল, তাহলে দে এর সাথে আমরা কিন্তু হ্যাজ ইউজ করতে পারবো না, দে এর সাথে আমাদেরকে হ্যাভ করে দিতে হবে। এফ নাম্বার বাক্যটি দেখো, এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, তাহলে ভার্বের সাথে এস ছিল, তাহলে আমাদের ডাজ নিয়ে আসার কথা ছিল, কিন্তু যখন আমরা এভরিবডির জন্য দে ইউজ করলাম, আমরা এখনই বললাম দে এর সাথে ডাজ বসে না, ডু ইউজ করতে হয়। তো এইভাবে ভার্বগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই রুলের বেলায়। তো আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো, এবং এটি খুব ভুল হয়ে থাকে পরীক্ষায়, তাই এই রুলটি তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে আবারও দেখবে। এখানে আমি লিখে দিয়েছিলাম অবশ্য যে মনে রাখা দরকার দে আর উই প্লুরাল বলে এর সাথে সম্পর্কযুক্ত প্লুরাল ভার্বস গুলো হচ্ছে, যেমন এম ইজ আর এর মধ্যে আর আর বসবে, ওয়াজ ওয়্যার এর মধ্যে ওয়্যার বসবে, আর হ্যাভ আর হ্যাজ এর মধ্যে হ্যাভ বসবে, ডু আর ডাজ এর মধ্যে ডু বসবে। তো এই ছিল আজকের আলোচনার প্রথম কনফিউজিং সিচুয়েশনস। এরপরে আমরা দ্বিতীয় কনফিউজিং সিচুয়েশনসে চলে যাচ্ছি। মূলত আমাদের দ্বিতীয় কনফিউজিং সিচুয়েশনে আমরা একটি কন্ট্রাকশন নিয়ে কনফিউজড হয়ে যাই, সেটি হচ্ছে যখন সাবজেক্টের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে ডি থাকে। এই কন্ট্রাকশনটা চিনতে গিয়ে আমরা একটু ভুল করে ফেলি। মূলত এই কন্ট্রাকশনটা অন্য কন্ট্রাকশনগুলোতে আমরা তেমন একটা কনফিউজড হই না, তবে মনে রাখতে হবে যে এই কন্ট্রাকশনটি দুটো জিনিসকে বোঝাতে পারে, এই জন্য আমরা কিন্তু কনফিউজড হয়ে যাওয়া স্বাভাবিক। যেমন আই এর উপরে অ্যাপোস্ট্রফি দিয়ে ডি রয়েছে, লক্ষ্য করো এটি আই উডও হতে পারে, এটি আই হ্যাডও হতে পারে, তাহলে আমরা তো কনফিউজড হয়ে যাব যে এটি হ্যাড নাকি উড। সেক্ষেত্রে প্রথম সেন্টেন্সে লক্ষ্য করো, আইড গো দেয়ার আর্লি, এখানে কিন্তু আমরা কনফিউজড হয়ে যাব যে এটি উড না হ্যাড, মূলত এটি হচ্ছে উড, আর এজন্য আমাদের উত্তর হয়ে গিয়েছে উডেন্ট আই। কেন সেটি পরে বলছি। they'd accept the proposal, তাহলে এখানে এটা দে হ্যাড নাকি দে উড, মূলত এটি হচ্ছে দে হ্যাড, তাহলে আমরা তো কনফিউজড হয়ে যাব যে উড কখন আর হ্যাড কখন। এক্ষেত্রে আমরা রাইট ফর্ম ভার্বসের একটি রুল মনে রাখবো যে উড হচ্ছে মডাল ভার্ব। তো রাইট ফর্ম ভার্বসের রুল হচ্ছে যে মডালের পরে সাধারণত ভার্বের বেস ফর্ম থাকে, অর্থাৎ ধরে নাও প্রেজেন্ট ফর্ম, তাহলে মডালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। আর হ্যাভ হ্যাজ হ্যাড অর্থাৎ হ্যাভ ভার্বগুলোর পরে সাধারণত পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। তাহলে এটা দেখেই মূলত আমরা বুঝবো, কি দেখবো, যে এই কন্ট্রাকশনের পরে যে মূল ভার্বটি থাকবে সেটি আমরা দেখবো, সেই ভার্বটি যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে আমরা বুঝবো এখানে উড রয়েছে, যেহেতু উডের পরে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম থাকে, তাহলে এখানে যেহেতু গো প্রেজেন্ট ফর্ম ছিল, তার মানে আমরা বুঝলাম এটি ছিল উড, এই জন্য আমরা করলাম উডেন্ট আই। এরপরে মূল ভার্বটি যদি পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ যদি ভার্ব 3 অবস্থায় থাকে, তখন আমরা বুঝবো যে এই কন্ট্রাকশনটি হচ্ছে হ্যাড। যেমন এখানে অ্যাকসেপ্টেড, এটি পাস্ট পার্টিসিপল ফর্ম ছিল, তাহলে আমরা বুঝলাম এটি হচ্ছে হ্যাড, এজন্য আমাদের ট্যাগের উত্তরে কিন্তু আমরা লিখেছি হচ্ছে হ্যাড এন্ড দে। তো আশা করি তোমরা কন্ট্রাকশনটি চিন্তা আর ভুল হবে না। এরপরে আজকে তৃতীয় যে কনফিউশন আমাদের, সেটি হচ্ছে ফিউ আর লিটল। মূলত আমরা যখন শুরুর দিকে বেসিক রুলস গুলো পড়ি তখন আমরা নেগেটিভ ওয়ার্ডস গুলোর মধ্যে ফিউ আর লিটল কে পড়ে এসেছিলাম যে এরা হচ্ছে নেগেটিভ ওয়ার্ডস, তবে এখন আবার বলছি যে এরা কিন্তু নেগেটিভ হতে পারে আবার পজিটিভও হতে পারে। দেখো আমি কি লিখেছি, ফিউ এবং লিটল এই দুটি ওয়ার্ডস কখনো পজিটিভ আবার কখনো নেগেটিভ, তাই ট্যাগ করার সময় আমরা কনফিউজ হয়ে যাবো, এটি খুবই স্বাভাবিক। তাহলে আমরা আমাদেরকে একটি সূত্র প্রয়োজন যে কিভাবে আমরা বুঝতে পারবো যে এরা কখন পজিটিভ আর কখন নেগেটিভ। তো সূত্রটি হচ্ছে এরকম, যদি দেখো যে ফিউ আর লিটল এর আগে আর্টিকেল হিসাবে এ আসে, তাহলে বুঝতে হবে যে সেন্টেন্সটি হচ্ছে পজিটিভ, তখন ট্যাগটি হবে নেগেটিভ।
আর যদি ফিউ আর লিটল এর সামনে এ না থাকে তবে সেন্টেন্সটি হবে নেগেটিভ, তখন ট্যাগটি হবে পজিটিভ। কি বললাম আরেকবার বলছি, ফিউ এবং লিটল এর আগে যদি এ থাকে তাহলে এটা পজিটিভ, আর যদি না থাকে তাহলে এটা নেগেটিভ। এখন অনেকেই এটা বলার পরেও কনফিউজড হয়ে যাবে পরীক্ষার হলে, যে থাকলে পজিটিভ নাকি না থাকলে পজিটিভ, এরকম একটা ব্যাপার তৈরি হয়। তো সেক্ষেত্রে মনে রাখার জন্য একটি সূত্র বলছি, যেটা আমি স্টুডেন্ট লাইফে করতাম। সেটি হচ্ছে যে পজিটিভ মানে হচ্ছে প্লাস, প্লাস পজিটিভ মানে প্লাস, এটা নিয়ে কারো কনফিউশন নেই হয়তোবা। তো প্লাস করলে বেশি হবে নাকি কম হবে? ডেফিনেটলি বেশি হবে। তো মনে রাখবে যে এ থাকলে বেশি হয়ে গেল, একটু বেশি হয়ে গেল, তো বেশি মানে হচ্ছে প্লাস, মানে পজিটিভ, তখন ট্যাগটি হবে নেগেটিভ। আর যদি না থাকে, দেখো নেগেটিভ মানে হচ্ছে মাইনাস, মাইনাস করলে কিন্তু কমে যাবে, তাহলে এ যদি না থাকে তাহলে সেটি হচ্ছে আমরা ধরে নিব নেগেটিভ। এইভাবে তোমরা মনে রাখতে পারো যে এ না থাকলে সেটি তো কমে গেল, তাহলে এটি হচ্ছে মাইনাস হয়ে গেল, মানে নেগেটিভ হয়ে গেল, তখন ট্যাগটি হবে পজিটিভ। তো আশা করি এই ট্রিকটি তোমাদের কাজে দেবে এবং তোমরা মনে রাখতে পারবে। চলো তাহলে আমরা দুই একটি এক্সাম্পল দেখি। There are a few books on the table. তাহলে ফিউ দেখেই প্রথমে আর থেকে আমরা আর এন্ড করে দিলাম, আর নিয়ে আসলাম সামনে। এখন আমাদেরকে দেখতে হবে যে ফিউ এখানে পজিটিভ নাকি নেগেটিভ। তাহলে দেখেই কিন্তু এদেরকে নেগেটিভ মনে করা যাবে না, একটু চেক করতে হবে। যেহেতু ফিউ এর আগে এ আছে, তো আমি বলেছি এ থাকা মানে হচ্ছে একটু বেশি থাকলো, তাহলে সেটা পজিটিভ, তাহলে ট্যাগটি হবে নেগেটিভ। তাহলে আমরা এখানে নট নিয়ে এসেছি এবং আমরা পড়েছি দেয়ার থাকলে ট্যাগের সাবজেক্ট দেয়ার হয়, তাই এখানে আর এন্ড দেয়ার হয়ে গেল। এরপরে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পন্ড, তাহলে ইজ নিয়ে এসেছি। এবার কিন্তু লিটল এর আগে এ ছিল না, তার মানে এই সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ এবং অর্থ লক্ষ্য করা আমি লিখে দিয়েছি। এই বাক্যের অর্থ হচ্ছে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পন্ড, পুকুরটিতে পানি নেই বললেই চলে। এই জন্য আমরা কিন্তু যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ, তাহলে আমরা এখানে ট্যাগের সাথে নট নিয়ে আসিনি এবং দেয়ার ছিল ট্যাগের সাবজেক্ট, আমরা দেয়ার ইউজ করেছি। তো এইভাবে আমরা বুঝবো হচ্ছে ফিউ আর লিটল পজিটিভ নাকি নেগেটিভ। তো আশা করি আজকের ভিডিওটি তোমরা এনজয় করেছো এবং তিনটি কনফিউজিং সিচুয়েশনস আজকে পড়িয়ে দিলাম। তো আশা করি তোমরা এই কনফিউজিং সিচুয়েশনস গুলো বুঝতে পেরেছো এবং এরপরে তোমরা এই সিচুয়েশন গুলো তৈরি হলে আর কখনো কনফিউজ হবে না। এরপরে তোমরা কোন বিষয়ে ভিডিও পেতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি কেমন লাগলো সেটিও জানাবে। এবং ভিডিও শেষে আমি একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, সেটা তোমরা সলভ করে আমাকে কমেন্ট করতে পারো এখানে, এবং যদি কোথাও বুঝতে না পারো সেটিও কমেন্ট করতে পারো। তবে আমার এর পরের ভিডিওগুলো অবশ্যই ট্যাগের কনফিউজিং সিচুয়েশনস গুলোর উপরে হবে এবং এরপরে আমরা আরো অনেকগুলো কনফিউজিং সিচুয়েশনস দেখতে থাকবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ।